একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই মাঝে মাঝে একটা ঠান্ডা শিরশিরে হাওয়া মাটির ঘরের জালনার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে ঢুকছিল। গদাধর কোনো রকমে গায়ের চাদরটা টেনে নিয়ে মাথাটা ঢুকিয়ে নিল ভেতরে। এমন ঠান্ডার মধ্যে আর বাইরে বেরোতে ইচ্ছে করল না। অনেকক্ষণ ধরেই তলপেটের কাজটা ভারী হয়ে রয়েছে। একবার প্রস্রাব করার জন্য বাইরে না গেলেই নয়, কিন্তু এমন ঠান্ডার মধ্যে বাইরে যেতে আর ইচ্ছে করছে না। গদাধর একটু কুঁড়ে ধরনের মানুষ, না হলে প্রস্রাব চেপে রেখে কেউ বিছানায় শুয়ে ছটপট করে নাকি? তবে শুধু সেইটা কারণ নয়, এই এত রাতে বাড়ির বাইরে যেতে গদাধরের একটু ভয় করে। ছোট থেকেই সে একটু ভীতু মানুষ। গ্রামের আর 5টা মানুষের চেয়ে গদাধর একটু আলাদা। সে কোনো ভারী কাজ করতে চায় না। ছোটোখাটো হালকা কাজ তার হলেই হলো, যেমন গোলায় ধান তোলা কিংবা ধান ঝাড়াই করা, আর ছোট ছোট যেসব কাজ আছে আর কি। চাষের কাজে বড্ড খাটনি, অত খাটনি তার পোষায় না। তার মনে হয় তার জন্ম হয়েছে ভুল ঘরে। তার জন্ম হওয়ার কথা ছিল কোনো এক জমিদারের ঘরে। সেখানে পায়ের ওপর পা তুলে সে সব সময় হুকুম চালাতো, আর তারা হাতের কাছে সবাই খাবার, জল, এমনকি ওই একটু নেশার জিনিস পর্যন্ত নিয়ে যেত। ওই একটা জিনিসে কিন্তু গদাধরের কোনো কুড়েমি নেই। গভীর রাত, প্রবল ঠান্ডার মধ্যেও কেউ যদি তাকে নেশার জন্য ডাকে, তাহলে সে এক পায়ে রাজি হয়ে যায়। ওই একটা কাজ বাদে বাকি সমস্ত কাজ করতে তার কেমন যেন অনীহা। সে একদিন রান্না করে রাখে, সেই রান্নাই পরপর 2 দিন খায়। তার শরীরটাও দেখার মতো, একটু লম্বা, তবে কেমন যেন রোগাটে। গায়ের রং শ্যামলা। ছোট্ট একটা মাথার উপরে এক মাথার ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়ানো চুল। মুখের কথা না বললেই নয়, তবুও গদাধরের চোখ দুটো কিন্তু বড্ড ভাসা ভাসা, যেন মনে হয় তার শরীরের সমস্ত কিছুর মধ্যে ওই দুটো চোখই একটু ভালো। গদাধর কিন্তু তার রূপ নিয়েও নিজে একটু অহংকার বোধ করে। যখন ভাঙা কাচের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন গদাধর মনে করে পৃথিবীতে তার চেয়ে সুন্দর আর কেউ নেই। আসলে ছোট থেকেই ছেলেটা মা ছাড়া বড় হয়েছে। তারপর যখন একটু বড় হলো, তখন বাপ মরে গেল। একা একা মানুষ একটু ছন্নছাড়াভাবেই জীবনযাপন করে। গদাধরও তেমনই। কিন্তু তাই বলে প্রস্রাব পেলে বিছানা ছেড়ে উঠে প্রস্রাব করতে যাবে না, এ আবার কেমন কথা? গদাধরের মনে একটা অদ্ভুত ভাবনা এলো। গদাধরের মনে হলো, যদি বিছানা থেকে একটু উঠে বিছানায় বসে বসেই প্রস্রাব করা যেত, আর কেউ একটা বালতি কিংবা মাটির হাঁড়ি ধরে থাকত। নিজের মনে আসা কুৎসিত ভাবনাটাই গদাধর নিজেই কেমন যেন চমকে উঠল। ছি ছি ছি, এসব আবার কেউ ভাবে নাকি? কি যে হচ্ছে তার! মাথাটা আস্তে আস্তে। একা একা সারা দিন দাওয়ার কাছে বসে আর বিছানায় শুয়ে এটা ওটা ভাবতে ভাবতে তার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। এটা কিন্তু গদাধর নিজেই ভাবে, অন্য কেউ তাকে কখনো বলে না। গ্রামের লোকেদের সাথে গদাধরের কথাও খুব একটা হয় না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও যখন গদাধর বুঝতে পারল না, আর কিছুতেই প্রস্রাব চেপে রাখা যাবে না, তখন গদাধর বিছানা থেকে নেমে পড়ল। তার গায়ের ওপর চাদরের পরেও একটা ছেঁড়া খোড়া কম্বল ছিল। দুটোকে সরিয়ে এক পাশে রাখতেই একটা ফ্যাপসা গন্ধ যেন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ল। আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়া এসে গদাধরের গায়ে যেন কামড় দিতে শুরু করলো। সে যেন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গিয়ে দরজাটা একটানে খুলল। আর দরজাটা খুলতেই গদাধরের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ওরে বাবা, কি ঠান্ডা! মর মর মর, সবাই মর বাবা! কথাটা বলে বাইরের দিকে তাকাতেই বুঝতে পারল বাইরেটা চাঁদের আলোয় যেন ফুটফুট করছে। রাত কত হয়েছে গদাধর জানে না। তার বাড়িতে ঘড়িও নেই। সন্ধ্যের দিকে সে ঘুমিয়ে পড়েছিল। পেটের ভেতর খিদেটাও মাঝে মাঝে জ্বালাতন করছিল বটে, তবে এখন খেলে আবার কাল সকালে উঠে রান্না করে
তারপর খেতে হবে। তাই এই খাবারটা যদি কাল সকালে খাওয়া যায় তাহলে দুপুরের দিকে রান্না করলেও চলবে। গদাধর খুব হিসেব করে চলে, আর তার মতো মানুষকে হিসেব করেই চলতে হয়। গদাধর স্বপ্নে কখনো রাজা কখনো জমিদার হয়ে গেলেও বাস্তবে তো তার অবস্থা একটা ভিখারির সমানই বলা চলে। তার ঘরের চারদিকে ফুটো ফাটা, ওপরের চাল বেয়ে বর্ষার সময় জল নেমে আসে। এখন শীতের সময় বলে সেই ভয়টা নেই, তবে ঠান্ডা লাগে প্রচণ্ড। যেই দরজাটা এক হাতে টেনে খুলল গদাধর, সেই দরজার ফাঁক দিয়েও হু হু করে হাওয়া ঢুকছিল। সবটাই ঠিক ছিল, কিন্তু গদাধর বাড়ির আধ ভাঙা দাওয়ার কাছে পা রাখতে একটা শব্দ শুনতে পেল, কেমন যেন একটা কচর মচর শব্দ। আর সেই শব্দটা শোনার সাথে সাথে গদাধরের চোখ চলে গেল দাওয়ার বাঁদিকে। মনে হলো চাঁদের আলোয় সেদিকটায় কেউ একটা বসে আছে কালো মতো। গদাধরের ঘরে রাতে হ্যারিকেন জ্বলে না। হ্যারিকেন জ্বালাবার মতো বিলাসিতা করার সামর্থ্য গদাধরের নেই। তলপেটের কাছে চাপটা আরও প্রচণ্ড বাড়ছে, মনে হচ্ছে এক্ষুনি কাপড়ে চুপড়ে হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু গদাধর তখন একভাবে তাকিয়ে দেখছে সেই কালো মতো জিনিসটাকে। মনে হচ্ছে দাওয়ার এক পাশে জানলার কাছটায় হেলান দিয়ে কে যেন একটা বসে আছে, আর কচর মোচর শব্দটা ঠিক তার দিক থেকে ভেসে আসছে। ততক্ষণ পরে গদাধরের সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত যেন আস্তে আস্তে ওপরের দিকে উঠতে লাগলো। গদাধরের মনে হলো তলপেটের ওপর তার যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই। এক্ষুনি হয়তো সেটা আর হলো না। তার আগেই বসে থাকা সেই কালো মতো জিনিসটা কচর মচর শব্দ থামিয়ে গদাধরের দিকে তাকিয়েছে। গদাধর তার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দাওয়ার ওপরটাই চাঁদের আলো এসে পৌঁছতে পারেনি। সেখানটায় তাকে ভালোভাবে দেখা সম্ভব নয়। তবে এবার গদাধর যেটা দেখতে পেল তাতে তার হাড় হিম হয়ে গেল। গদাধর বুঝতে পারল যে বসে রয়েছে সে একটা মানুষ, আর তার দুপাটি ঝকঝকে দাঁত এখন গদাধরের দিকে তাকিয়ে হাসছে। একটা মেয়েলি গলায় খিলখিলিয়ে হাসির শব্দে গদাধরের মনের ভেতর থাকা সমস্ত সাহসটুকু যেন কোথায় উড়ে গেল। গদাধর বুঝতে পারল তার উরু বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে গরম জলের স্রোত। কাপা কাপা ঠোঁট আর কাপা কাপা বিড়ানিতে গদাধরের চারপাশটা যেন ভরে উঠল। গদাধর বুঝতে পারছিল তার তল পেটে সেই চাপটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে, আর তার দুটো পায়ের নিচের মাটিটা জলে ভেসে যাচ্ছে যেন। বসে থাকা সেই জিনিসটা, মানে যাকে গদাধর মানুষ বলে মনে করেছে, সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। গদাধর বুঝতে পারল তার উচ্চতা একটা বাচ্চা মেয়ের থেকে বেশি হবে না। তবে সে আরেকটু কাছে আসতেই গদাধর দেখতে পেল তার হাতে কি যেন একটা ধরা রয়েছে। অল্প আলোয় অনেকক্ষণ ধরে সামনে তাকিয়ে থাকার জন্য গদাধরের চোখটা সয়ে গিয়েছিল। এবার সে যেটা দেখতে পেল তাতে কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। গদাধর দেখতে পেল সেই বাচ্চা মেয়েটার হাতে ধরা রয়েছে একটা মানুষের মাথা, আর সেই মাথাটার অর্ধেকটা মেয়েটা কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। আর পারল না গদাধর। একটা প্রবল চিৎকার করে পেছনের দিকে ছুটতে যেতেই জলে ভেজা পেছল মাটিতে আছাড় খেয়ে পড়ল দাওয়ার উপরে। তারপর আর কিছু মনে নেই। আর ওই চাপা, এই কোথায় গেলি রে? শ্মশানের এক পাশের বড় গাছের আড়াল থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ ভেসে আসতে থাকে। মধুকর হাঁটতে হাঁটতে ওদিকে এগিয়ে যায়। সে বুঝতে পারে গাছের পেছনেই লুকিয়ে রয়েছে চাপা, কিন্তু তবুও যেন ব্যাপারটা বুঝতে পারেনি এমনভাবে আরও একবার ডাকে, চাপা, ওরে চাপা, এই কোথায় গেলি মা? দেখ, আমি এইভাবে তোকে খুঁজতে পারি না, কত কাজ পড়ে রয়েছে আমার, জানিসই তো। চাপা গাছের আড়াল থেকে আবার খিলখিল করে হেসে ওঠে, তারপর বলে,
খুঁজতে পারে না, খুঁজতে পারে না, খোঁজো খোঁজো, আমি এখানে। খিলখিল হাসির শব্দে চাপা গাছের আড়াল থেকে দৌড়তে শুরু করে অন্য একটা গাছের দিকে। মধুকর এবার চিৎকার করে ওঠে, ওরে থাম 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 রে দস্যিমে, তাড়াতাড়ি আয় এদিকে, তাড়াতাড়ি এসে স্নান কর, তারপর দুটো মুখে দে, সারাদিন টো টো করে ঘোরা। চাপা কিন্তু তার কথা শুনতে পায় না। গাছের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে ততক্ষণে সে পাশের ছোট ঝোপ জঙ্গলটার কাছে গিয়ে পড়েছে। মধুকর হাল ছেড়ে দেয়। সত্যি তার অনেক কাজ পড়ে রয়েছে। এখন মেয়েটার সাথে এভাবে খেলার সময় তার নেই, অনেক কাজ করতে হবে। খবর পেয়েছে নিতাই মুখুজ্জের বাড়িতে কেউ একজন মরেছে, তার মরাটা একটু পরেই এসে পড়ল বলে। মধুকর ডোম, ডোম তো কি হয়েছে, মানুষ তো নাকি? তাই মধুকরেরও সবার মতো স্নান করা আছে, খাওয়া আছে, এমনকি বিশ্রাম আছে। আর তার মধ্যে নতুন করে একটা আপদ কিংবা বিপদ যাই বলা যায় না কেন, তা হলো চাপা। চাপা যে কখন এখানে এসেছিল, কিভাবে এই যে চাপাকে মধুকর কুড়িয়ে পেয়েছিল, সেসব কথা তার আর মনে পড়ে না। তবে শুধু এটুকু মনে আছে, প্রবল বর্ষার রাতে একটা বাচ্চার কান্নার শব্দ শ্মশানের এক পাশ থেকে ভেসে আসতে দেখে মধুকর এগিয়ে গিয়েছিল সেখানে। তারপর দেখতে পেয়েছিল একটা জায়গায় কয়েকটা শিয়াল জড়ো হয়েছে। জঙ্গলের মধ্যে রাতে একা একা ঘুরে বেড়ানো কিংবা শ্মশানে এদিক ওদিক ঘোরার সময় মধুকর হাতে একটা মোটা পাকা লাঠি রাখে। সেই লাঠি দিয়ে দুবার তাড়াতেই শিয়ালগুলো ছুটে চলে গেল বটে, তবে তার আগেই মধুকর দেখতে পেয়েছিল একটা বাচ্চা মেয়ে পড়ে রয়েছে গাছটার এক পাশে, একটা ছেঁড়া কাঁথায় জড়ানো তার শরীরটা। ব্যাপারটা দেখে মধুকরের গোটা শরীর জ্বলে উঠেছিল। কে এমন পাষণ্ড যে নিজের মেয়েটাকে এভাবে শ্মশানের কাছে ফেলে রেখে গেছে শিয়াল কুকুরের খাদ্য হওয়ার জন্য? মেয়েটার কান্না শুনে এই পাথরের মতো কালো আর জমের মতো ভীষণ মূর্তি মধুকরের বুক পর্যন্ত কেমন করে উঠেছিল। আর যে মেয়েটাকে রেখে গিয়েছিল তার বোধহয় দয়া মায়া কোনো কিছুই নেই। দয়া মায়া এই সমস্ত কিছু বোধহয় মানুষের চেহারা দেখে বিচার করা যায় না কখনো। যার মুখ আপাততভাবে শান্ত নিরীহ দয়াময়, তার বুকের ভেতর একটা শয়তান লুকিয়ে থাকে। সেদিন থেকে চাপা মধুকরের কাছে রয়েছে। মধুকর তার নাম দিয়েছে চাপা। কেন চাপা নাম দিয়েছে তার অবশ্য একটা কারণ আছে। চাপার গায়ের রং বেশ ফর্সা, যেন দুধে আলতা, যেন ঠিক চাপা ফুলের মতো, তাই তার নাম দিয়েছে চাপা। শ্মশানটা গ্রামের একদম গায়ে গায়ে নয়, একটু বাইরের দিকে। তবুও শ্মশান যাত্রী যারা আসে তাদের সাথে মাঝে মাঝে চাপা কথা বলে। তারা নিজে থেকে চাপাকে কিছু একটা খাবার দিয়ে যায় কিংবা আরও কিছু দিয়ে গেল। এসব করেই ওদের দিন কোনোভাবে কেটে যাচ্ছে। তাছাড়া মধুকর নিজের যা খায়, 2 গ্রাম পাশে প্রাক্তন জমিদারের কাছ থেকে একটা মাসোহারা পায়, চাল ডাল আনাজপাতি আর কিছু টাকা। তাতে মধুকর আর চাপার চলে যায়। না হলে প্রতিদিন আর কটা লোকই বা মরে। মাঝে মাঝে মধুকরের মনে হয়, আহা হা, কি জীবিকা না সে বেছে নিয়েছে। মানুষ মরলে তার আনন্দ, আর মানুষ না মরলে খিল দিয়ে বসে থাকতে হবে। তবেই ভালো মন্দ নিয়েই যেমন জীবন, তেমন মধুকরের জীবন কেটেই যাচ্ছিল। তার মধ্যে চাপা এসে পড়েছে। চাপার মুখের দিকে তাকালে সমস্ত ক্লান্তি, দুঃখ, খিদে সব কিছু কোথায় যেন বেমালুম উবে যায়। মধুকরেরও মাঝে মাঝে দুঃখ হয়। চাপাকে ভালো জামা পরাতে পারে না, ভালো কিছু খেতে দিতে পারে না, কিন্তু মেয়েটার যেন কোনো কিছুতে আপত্তি নেই। বেশ ভালোভাবেই সময় কেটে যাচ্ছিল। তার মধ্যে একদিন ঘটে গেল ব্যাপারটা। চাপাকে সেদিন সন্ধ্যের দিকে খুঁজতে খুঁজতে আলো নিয়ে মধুকর শ্মশানের শেষের দিকের জঙ্গলের কাছে পৌঁছালো। চাপা, চাপা মা, কোথায় গেলি? চাপার কোনো সাড়া নেই। সবসময় চাপাকে যে সে চোখে চোখে রাখতে পারে সেটা নয়। চাপা এখন একটু বড় হয়েছে, সব বুঝতে পারে, কথা বলতে পারে, এমন অনেক কিছু করতে পারে যেগুলো মধুকর কখনো ভাবেই না। তবুও মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে হয়।
রাত হয়ে আসছে দেখে মধুকর তাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু ব্যাপারটা কি হলো? চাপা গেল কোথায়? প্রবল একটা ভয় মধুকরের বুকের ভেতরে এসে জমা হচ্ছিল বারবার। চাপা তাহলে কোথাও চলে গেল না তো? যেভাবে হঠাৎ করেই তার কাছে এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল না তো? এমনটা ভেবে মাঝে মাঝে মধুকর ভয় পায়, যদি চাপা সত্যি চলে যায় তাহলে। কথাগুলো ভাবতে ভাবতে জঙ্গলটার দিকে আরও একটু এগিয়ে এসেছিল, আর ঠিক তখনই একটা খস খস শব্দ শুনতে পেল। মধুকর বুঝতে পারল চাপা গিয়ে লুকিয়ে আছে ওই জঙ্গলটার মধ্যে। কিন্তু এমন সন্ধ্যের অন্ধকারের সময় জঙ্গলের মধ্যে কেন? চাপা, এই আধারে জঙ্গলে ঢুকতে নেই। কোথায় কি থাকে? বেরিয়ে আয়, বেরিয়ে আয় দেখি। চাপা, এই চাপা, তুই কি করেছিস রে? কথাটা অতি সাধারণভাবে বলতে শুরু করলেও মাঝপথে থেমে গিয়ে মধুকরের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসে। চাপার দিকে তাকিয়ে মধুকরের গলাটা থরথর করে কাঁপতে থাকে। দুটো হাত যেন নিজের বয়সের বাইরে চলে যাচ্ছে। মাথার ভেতরটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মধুকরের। মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে হ্যারিকেনের অল্প আলোতে মধুকর যা দেখতে পাচ্ছে তা বিশ্বাস করতে পারছে না নিজে। মধুকর দেখতে পেল সেই ছেঁড়া গামছাটা পরে চাপা জঙ্গলের এক পাশটায় বসে রয়েছে। দুটো পায়ের ওপর উবু হয়ে বসে নিচের দিকে ঝুঁকে একটা অদ্ভুত কাণ্ড করছে চাপা। মাটিতে পড়ে থাকা একটা মানুষের মাথা দু হাত দিয়ে ধরে আর দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে। একটা কড়মড় শব্দ ভেসে আসছে তার দিক থেকে, আর তার সাথে চাপার মুখের শব্দ। তার মুখ থেকে লালা বেরিয়ে এসে পড়ছে সেই মানুষের মাথাটার ওপর। মাথার পেছনের দিকটা খানিকটা খাওয়া হয়েছে, সামনের দিকটা এখনো অক্ষত রয়েছে। দুটো ভয় পাওয়া চোখ দেখা যাচ্ছে। গলা থেকে মাথাটা যেন উপড়ে নেওয়া হয়েছে, তবে মাথাটা কিন্তু সামান্য আগুনে পোড়া, যেন মনে হচ্ছে চিতার থেকে মৃতদেহের মাথাটা খুলে নিয়েছে। তার মাথার চুলগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। গালের এখানে ওখানে কালচে হয়ে রয়েছে। খালি মাথার পেছন দিকটা ওর অর্ধেকটা কামড়ে কামড়ে খাওয়া মাথার ঘিলু, এমনকি রক্ত যেন একসাথে বেরিয়ে এসে তলা পাকাচ্ছে। জীবনে অনেক মরা পুড়িয়েছে মধুকরের চেয়েও আরও বীভৎস দৃশ্য মধুকর দেখেছে, কিন্তু এই দৃশ্যটা কেন জানি না সে সহ্য করতে পারল না। তার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। বুঝতে পারল একটা টক জল তার গলা বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করেছে। তার আগেই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে একবার গলা খাঁকড়িয়ে মধুকর চিৎকার করে উঠল। চাপা, চাপা মা, কি করছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এতক্ষণ চাপা একভাবে মনের সুখে সেই অর্ধদগ্ধ মাথাটা চিবিয়ে চলেছিল। এবার মধুকরের চিৎকার শুনে সে থমকে গেল। তারপর আস্তে আস্তে মাথা তুলে তাকালো মধুকরের দিকে। চাপার ঠোঁটে দুপাশ বেয়ে নেমে আসছে কালচে কালচে থকথকে রক্ত, তবে তার দুটো চোখ কেমন যেন ভয়ানক। তার দুটো চোখে কোনো মনি নেই। তার দুটো চোখ কেমন সাদা হয়ে এসেছে, আর তেমন অদ্ভুতভাবে চাপা দাঁত কিরমির করে উঠল মধুকরের দিকে তাকিয়ে। তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলল, চলে যা, চলে যা বলছি এখান থেকে, না হলে তোর মাথাটাও এভাবে চিবিয়ে চিবিয়ে খাবো। চলে যা। এক মুহূর্তের জন্য মধুকর তার একটা পা পেছনের দিকে ফিরিয়েছিল বটে, কিন্তু তারপরেই চাপার জন্য বুকের ভেতরটা কেমন যেন ব্যথায় টন টন করে উঠল। তাই আগের থেকেও আরও শক্ত গলায় চিৎকার করে বলল, কে তুই? কে তুই বল? আর আমার চাপাকে তুই কি করেছিস? কি করেছিস বল দেখেনি? চাপা এবার হেসে উঠল।
তার এক হাতে সেই মাথাটা আর অন্য হাত ভিজে রয়েছে রক্ত, ঘিলু আর টুকরো টুকরো পোড়া হাড়ে। হাসতে হাসতে সে ফ্যাস ফ্যাস করে বলল, কে চাপা? কোথায় চাপা? আমি আমি হাড়ু চোর, আমি হাড়ু। কথাটা শুনে মধুকরের গোটা শরীর একবার থরথর করে কেঁপে উঠল। হাড়ু মানে যার মৃতদেহটা এই 2 দিন আগে সে চিতায় পুড়িয়েছিল, সেই হাড়ু? মনে আছে তার মৃতদেহ যখন পুড়ছিল তখন চাপা একপাশে দাঁড়িয়েছিল, মাঝে মাঝে এগিয়ে এসে বলছিল, বাবা বাবা দেখো না, দেখো ওই ওই মরাটা ওই মরাটা আমার দিকে তাকিয়ে আছে, আমার একটা হাত তুলে ডাকছে। চাপা মাঝে মাঝে মধুকরের সাথে এমন অনেক মজা করে থাকে, তাই মধুকর ভেবেছিল চাপা মজা করতে গিয়ে এমনটা করছে, তাই ব্যাপারটায় গুরুত্ব দেয়নি। মধুকর হাসতে হাসতে বলেছিল, হ্যাঁ, তোকে ডাকছে ভূত হয়ে, তোর ঘাড়ে চাপবে, বুঝলি? চল এখন, চল, সন্ধে হয়ে যাচ্ছে। মধুকর কিন্তু বুঝতে পারেনি চাপা মিথ্যে কথা বলেনি। আসলে একটা মরা আগুনে পুড়তে পুড়তে যে তাকে ডাকতে পারে না, সে কথাটা বোঝার মতো ক্ষমতা চাপার এখনো হয়ে ওঠেনি। সে জন্ম থেকেই শ্মশান, চিতা, মৃতদেহ এই সমস্ত দেখতে দেখতে বড় হয়েছে, তাই এসব ব্যাপার নিয়ে অস্বাভাবিক কিছু সে ভাবতেই পারে না। তাই ফিরে আসার সময় যখন একবার পেছনের দিকে তাকিয়েছিল, তখন কিন্তু সত্যিই দেখতে পেয়েছিল চিতায় পুড়তে থাকা হাড়ুর মৃতদেহটার একপাশে কালো মতো কি একটা দাঁড়িয়ে আছে, আর সে তাকে ডেকে চলেছে। এতক্ষণ চিতার ওপর থেকে যে তাকে ডাকছিল, সে এখন কি তাকে বাইরে বেরিয়ে এসে ডাকছে? চাপা কিছু না বুঝেই তার একটা হাত তুলে ধরল সেই দিকে। চাপার মুখে দেখা গেল একটা সামান্য হাসি। মধুকর যদি তখনও বুঝতে পারত কত বড় ভুল সে করেছে, তাহলে হয়তো এমন সর্বনাশটা হতো না। মধুকর এখন সবই বুঝতে পারছিল, কিন্তু এখন আর কিছুই করার নেই। মধুকর কথাগুলো ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়েছিল। এবার সামনে তাকিয়ে দেখল চাপা কোথাও নেই। চাপার হাতে ধরে রাখা সেই মাথাটাও অদৃশ্য হয়ে গেছে। একটু পরেই জঙ্গলের আরেকটু ভেতর দিক থেকে চাপা খিলখিল হাসি শোনা গেল একটা। মধুকরের মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখানে তার আর কিছুই করার নেই। যা হয়েছে তা অতি ভয়ানক। এখানে তাকে একমাত্র সাহায্য করতে পারে গ্রামের লোক। গ্রামে গিয়ে কোনো ওঝাকে ডেকে আনতে হবে, কিন্তু কাল সকাল ছাড়া তো এসব হবে না। নিজের ছোট কুঠিরে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল মধুকর। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকিয়ে দেখতে পেল চাপা এসে ঘরে ঢুকছে। তার মুখটা কিন্তু এখন আগের মতো অতি সাধারণ, শান্ত। তার মুখে কেমন যেন একটা কৌতূহল জমে রয়েছে। চাপা ঘরে ঢুকে আস্তে আস্তে বলল, আমার কি হয়েছিল বলো তো বাবা? গাছতলায় বসেছিলাম কেন আমি? মধুকর বুঝতে পারল চাপা এখন নিজের মধ্যেই রয়েছে, তাই তাকে তাড়াতাড়ি কাছে ডেকে নিল। বুকের মাঝে তাকে চেপে ধরে অনেকক্ষণ বসে রইল। চাপা কিছুই বুঝতে পারল না, শুধু মধুকরের দু চোখ থেকে দুপোটা জল গিয়ে পড়ল চাপার ছেঁড়া জামার পিঠের ওপর। এই ব্যাপারটা যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাগো, তোমরা কি কিছু বুঝতে পারছো? আরে আমরা বুঝবো কেমনে? এমন ব্যাপার তো আমাদের গ্রামে এর আগে কখনো ঘটেনি। একটা একটা বাচ্চা মেয়ে নাকি পোড়া মরার মাথা খাচ্ছে। হ্যাঁ, এমন দৃশ্য কখনো কেউ বাপের জন্মে দেখেছে? আচ্ছা, আমার কিন্তু মনে হয় কত ধর মিথ্যে কথা বলছে। এমনিতেই তো ছেলেটার চাল চুলো কিছুই নেই, সারাদিন ঘরে বসে বসে। না মতিল, গদাধরকে তো আর আমরা আজ থেকে দেখছি না বলো। হ্যাঁ, চোখের সামনেই তো ছেলেটা বড় হলো আমাদের।
ছেলেটা একটু কুঁড়ে অলস হতে পারে, মানছি ভীতুও, কিন্তু মিথ্যে কথা না, না মিথ্যে কথা সে বলবে না। আর সকালে তাকে তো অজ্ঞান হয়ে বাড়ির দাওয়ার কাছেই পড়ে থাকতে ওই সদাচরণই দেখেছে। আর তাছাড়া সদাচরণ তো এও বলেছে যে গদাধর নাকি ভয় পেয়ে একেবারে কাঁপছিল ঠক ঠক করে। কথাটা শুনে হারাধন একটু নাক সিটকাল, তারপর বলল, রোগা ছেলে কোন দিন জন্ম গোটা বিছানায় করে ফেলেছে। হারাধনের কথায় জমা হওয়ার লোকেদের মধ্যে সকলেই হেসে উঠল, কিন্তু হাসল না নবীন চক্রবর্তী। গ্রামের সকলে গোটা ব্যাপারটাকে যত সহজভাবে নিচ্ছে তত সহজভাবে কিন্তু নবীন চক্রবর্তী নিতে পারছেন না। একটা ব্যাপার তার বারবার মনে হচ্ছে। সেই অনেক বছর আগে একবার এমন মাথা খেকোর কথা তিনি শুনেছিলেন। তাহলে এত বছর পর কি আবার সেই ব্যাপারটা শুরু হলো? কিন্তু এমন একটা বাচ্চা মেয়ের কথা বারবার বলছে কেন? বাচ্চা মেয়েটা তাহলে কে? এই গ্রামের কোনো বাচ্চা মেয়ে তো হতে পারে বলে মনে হয় না। তাহলে কি পাশের গ্রামের কেউ? সকলে এ কথা ও কথা বলতে লাগলো। তবে এ কথা বলাই বাহুল্য যে তাদের সব কিছুর মধ্যেই গদাধরকে ছোট করে দেখা কিংবা তাকে অপমান করার কথাগুলোই বেশি ছিল। নবীন চক্রবর্তী কিন্তু বুঝতে পারল এই জল এখানে থামবে না, বহু দূর পর্যন্ত করাবে। আর সেই জলের টানে আরও কয়েকজনকে ভেসে যেতে না হয়। গদাধর কাল রাতে যা দেখেছিল নিজের চোখে, এখন সে বিশ্বাস করতে পারছে না। সদাচরণ তাকে দাওয়ার কাছ থেকে তুলেছিল, তুলতে তুলতে বলেছিল, ছি 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 ছি, এ বাবা কি গন্ধ! এই গদাধর, তুই প্রস্রাব করে বাঁচিয়েছিস? গদাধরের প্রথমে কিছু মনে পড়েনি, তারপর সবটাই মনে পড়তে দাওয়ার কাছে একপাশে তাকিয়ে দেখল সেখানে কিছুই নেই। কিন্তু ভালো করে তাকাতেই দেখা গেল আধ ভাঙা মাটির দাওয়ার ওপরে লেগে রয়েছে শুকিয়ে যাওয়া রক্ত, কালচে ঘিলু আর অর্ধদগ্ধ হাড়ের গুঁড়ো। গদাধরের প্রবল উত্তেজিত গলায় সমস্ত কথাগুলো সদাচরণ শুনল। তারপর একটু চিন্তিত মুখে বলল, তোর কথাগুলো বিশ্বাস হতো না যদি না এই দাওয়ার কাছে এমন রক্ত আর হাড় লেগে থাকতো। তুই খুব একটা মিথ্যে কথা বলছিস না, কিন্তু কোনো কারণে জামা কাপড়ে প্রস্রাব করে দিয়ে তারপর এমনটা গল্প সাজাচ্ছিস, হতেই পারে। না 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 সদাচরণ, আমি মিথ্যে বলছি না। আমি কাল রাতে তাকে নিজের চোখে দেখেছি, নিজের চোখে। ওইখানে বসে বসে একটা... গদাধর আবার তার কথাটা শেষ করতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে তার দুটো ঠোঁট অবরুদ্ধ হয়ে গেল। কোনো রকমে ভাঙা বাঁশের খুঁটিটা চেপে ধরে বসতে গেলেও দাওয়ার ওপরে বাড়ির চালটা কেমন যেন নড়ে উঠল। গদাধর তাড়াতাড়ি বাঁশটা ছেড়ে দিয়ে মাটির ওপর ধপ করে বসে পড়ল। সদাচরণ বুঝতে পারছিল কিছু একটা নিশ্চয়ই হয়েছে। এমন কিছু একটা হয়েছে যেটা অতি সহজ কিছু নয়। সদাচরণ জানে গদাধর আর যাই হোক না কেন মিথ্যে কথা বলবে না, আর এমনভাবে সে যখন ভয় পাচ্ছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। গদাধরের কাছ থেকে সমস্ত কথা শুনে গ্রামের সবাইকে জড়ো করে সেদিন দুপুরেই সমস্ত কথা জানিয়ে দিল সে। সবাই অপেক্ষা করতে লাগলো সেই মাথা খেকো বাচ্চা মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সত্যি বলতে কেউই চাইছিল না তার সাথে মুখোমুখি দেখা হোক। মধুকর সকালেই বেরিয়েছিল পাশের গ্রামে নবীন চক্রবর্তীর কাছে যাবে বলে। নবীন চক্রবর্তী সেই গ্রামের বয়স্ক মানুষ, তাছাড়া তার পরিবারের বংশ পরম্পরায় বেশ নামডাক রয়েছে। তার কাছে গিয়ে এই সমস্ত কথা বলে যদি কোনো একটা বিধান বার করা যায়, চাপাকে রেখে আসবে বলেই ভেবেছিল, কিন্তু তারপরে কি মনে হতে চাপাকে নিয়েই এলো। একা একা তাকে রেখে এলে আবার না জানি কি ঘটবে তার সাথে, এতটা হতে দেওয়া যাবে না। চাপাকে একা ছাড়লেই সেই ব্যাপারটা ঘটতে শুরু করবে, সেটাও সে জানে। আগে রাতে একবার ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখেছিল ঘরের দরজা বন্ধ, তবে ঘরের মধ্যে চাপা কোথাও নেই। ভয়ে আতঙ্কে মধুকর ঘরের দেওয়ালের কাছে সিটিয়ে গিয়েছিল। একটু পরেই দরজা খুলে চাপা এসে
ঘরে ঢুকে নিজের জায়গায় চুপ করে শুয়ে পড়ল। মধুকরের ভয় ডর নেই, সে ডোম। মানুষ মরা নিয়ে, এসব ভূত প্রেত নিয়েই তার চলে। কিন্তু যে মেয়েটাকে সে নিজের মেয়ের মতো মানুষ করেছে, তার এমন একটা অদ্ভুত ব্যাপার হওয়ার পর থেকে মধুকর কেমন যেন ভীত হয়ে গেছে। মেয়েটাকে সে নিজের চোখে একটা অর্ধদগ্ধ মাথা কচর মোচর করে খেতে সে দেখেছে। তারপরে কি সে স্বাভাবিক থাকতে পারে? পথে হাঁটতে হাঁটতে অনেক কিছুই ভেবে চলেছিল মধুকর। দেখতে দেখতে এক সময় পৌঁছে গেল নবীন চক্রবর্তীর বাড়িতে। নবীন চক্রবর্তীর বাড়ির উঠোনের কাছে একটা গাছের গোড়ায় বসে কি যেন করছিলেন। তার বাড়ির উঠোনে ছোট বাগান করা, অনেক গাছই আছে সেখানে। মধুকর উঠোনের একপাশে দাঁড়িয়ে একটু গলা ঝেড়ে নিয়ে বলল, নমস্কার নমস্কার চক্রবর্তী মশাই। নবীন চক্রবর্তী গলাটা শুনে একটু অবাক হলেন। গ্রামের সবার গলা প্রায় তার মুখস্থ বলা যায়। এই কথাটা একটু অন্যরকম। পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখতে পেলেন গলায় গামছা, খালি গা আর পরনে একটা নোংরা ধুতি পরা একটা কালো মতো পাহাড় যেন। আর সেই পাহাড়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তার মুখটা কেমন যেন মায়া ধরা। দেখেই মনে হয় মাথায় একটু হাত বুলিয়ে দিলে মেয়েটার মুখে যে হাসিটা ফুটে উঠবে তার কোনো তুলনাই হয় না। বাচ্চা মেয়েটার গায়ের রং কিন্তু টুকটুকে ফর্সা, যেন সাক্ষাৎ কোনো দেবী মূর্তি শিশুরূপে নেমে এসেছে মাটিতে। নবীন চক্রবর্তী মধুকরকে চিনতে পারলেন না। তিনি এগিয়ে এসে তার দিকে ভালো করে তাকিয়ে বললেন, কে বাবা তুমি? তোমায় তো ঠিক চিনলাম না। আর আসলে বয়সও তো হচ্ছে, সবাইকে আজকাল ঠিক মনেও রাখতে পারি না। আমায় আপনি কি চিনবেন না চক্রবর্তী মশাই? আমি ওই পাশের গ্রামে শ্মশানে থাকি। আমি মধুকর ডোম। এই কথায় নবীন চক্রবর্তী যেন তাকে চিনতে পারলেন। শ্মশানে তাকে কয়েকবার যেতে হয়েছে, আর ওই শ্মশানেই তার বউকে একসময় পোড়ানো হয়েছিল। এই মধুকরই তাকে পুড়িয়েছে, তাই তাকে চিনতে পেরেছেন। একটু খুশি হয়ে নবীন চক্রবর্তী বললেন, আরে বেশ বেশ, তোমায় চিনতে পেরেছি। ভালো আছো তো তুমি? ওটিকে বলো তো, তোমার সাথে তোমার মেয়ে নাকি? কিন্তু আমার মেয়েই বলতে পারেন চক্রবর্তী মশাই। তবে সেসব অনেক কথা পরে বলবো না হয়। একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মধুকরের শেষের কথাগুলো কেমন যেন মনে হলো। নবীন চক্রবর্তী তিনি একটু সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, বলো মধুকর, কি বিপদ? আর আমি বা তোমায় কি সাহায্য করতে পারি? বলো বলো, নিশ্চিন্তে আমাকে বলো। মধুকর চাপাকে বলল বাগানের গাছগুলো ভালো করে দেখতে। তার সামনে এসব কথা মধুকর বলতে চাইল না। চাপা চলে যেতেই সমস্ত কথা মধুকর খুলে বলল নবীন চক্রবর্তীকে। তারপর হাত জোর করে বলল, চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, আমার এই মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে কি করব তা আমি কিছুই জানি না। আমাকে এই বিপদ থেকে বাঁচান। আমি শুনেছি আপনি সবার সাহায্য করেন, তাই বাধ্য হই আমি আপনার কাছে এসেছি। নবীন চক্রবর্তী ঝাপসা চোখে তাকালেন চাপার দিকে। সে মাটিতে হাঁটু গেড়ে বসে একটা গাছের পাতায় হাত বুলিয়ে দিচ্ছে, যেন মনে হচ্ছে গাছটাকে মাতৃস্নেহে লালন পালন করার মতন আদর করছে। কিন্তু এই মেয়েটাই এমন বিভক্ত হয়ে যেতে পারে না। পাশের গ্রামের শ্মশান থেকে এত দূর পর্যন্ত সে এসেছিল, নিশ্চয়ই তার কোনো একটা কারণ আছে। নবীন চক্রবর্তী বললেন, আচ্ছা, এই যে হারুর কথা তুমি বলছো, তা সে পাশের গ্রামের লোক নাকি এই আমাদেরই এই গ্রামের লোক? তা তো ঠিক বলতে পারবো না চক্রবর্তী মশাই। আমি হারুকে পুড়িয়েছিলাম, এ কথা আমার মনে আছে। যতদূর মনে হয় গ্রামেরই লোক। কয়েকদিন আগে আমার কাছে মৃতদেহ নিয়ে ওরা এসেছিল। তখন শুনেছিলাম মৃত লোকটার নাম হারু, আর সে একজন চোর। চোর কথাটা শুনে নবীন চক্রবর্তী কেমন যেন চমকে উঠলেন। একটা ব্যাপার তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেতে লাগলো। আর তার সাথেই তিনি বুঝতে পারলেন গদাধরের প্রচণ্ড বিপদ রয়েছে।
এই বিপদ থেকে গদাধরকে রক্ষা তিনি নিজে কিছুতেই করতে পারবেন না। এই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য অন্য কারোর সাহায্য নিতে হবে। তাই তিনি উত্তেজিত হয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, মধুকর, মধুকর, তুমি এখন তোমার মেয়েকে নিয়ে যাও। হ্যাঁ, এইসব ভাবার জন্য আমার খানিকটা সময় লাগবে, তবে আমি আশ্বাস দিচ্ছি তোমায়, তোমার মেয়ের সমস্যার সমাধান আমি করে দেব। তোমার মেয়ের কিছু হবে না। মধুকরের দুটো চোখে জল এসে জমেছিল। নবীন চক্রবর্তী অবাক হয়ে গিয়েছিলেন। এমন কালো পাথরের মতো মানুষটা, যার কাজ মানুষকে পোড়ানো, মানুষের মৃত্যু দেখতে দেখতে যে অভ্যস্ত হয়ে গেছে, তার চোখে জল। হায় রে পৃথিবী, হায় রে মানুষের মন, কত কিছু যে আর দেখতে হবে তা নবীন চক্রবর্তী এত বছর বয়সে এসেও বোধহয় জানেন না। নবীন মনে মনে ভাবলেন, এই জন্যেই বোধহয় লোকে বলে এই দুনিয়াতে অনেক কিছুই হতে পারে যা আমরা ধারণা করতে পারি না। গদাধর বেশ নিশ্চিন্তেই শুতে গিয়েছিল। আজ সন্ধ্যের দিকে নবীন চক্রবর্তী নিজের বাড়ি থেকে রান্না করা খাবার দিয়ে গিয়েছে তাকে। নবীন চক্রবর্তী মানুষটা এমনিতে ভালো, তবে আজ যেন তিনি একটু বেশি ভালো ব্যবহার করেছেন গদাধরের সাথে। এরপরে খেয়ে দিয়ে গদাধর বিছানার ওপর লম্বা হয়েছে। একটা হাই তুলতে তুলতে ছেঁড়া কম্বলটা গায়ে দিল সে। কম্বলের ফাঁক ফোকর দিয়ে ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে, তবে তাতে যেন একটু আরামই হয় গদাধরের। সেসব নিয়ে বেশি না ভেবে চোখটা বন্ধ করল। সেদিন রাতে বাড়ির দাওয়ার কাছে যে জিনিসটা দেখেছিল সেটা যেন কিছুতেই ভুলতে পারছে না সে। আজ নবীন চক্রবর্তী যখন এসেছিল তখন নবীন চক্রবর্তীকে সমস্ত কথাই খুলে বলেছিল। নবীন চক্রবর্তী আড়ষ্ট হয়ে বলেছিল, গদাধর, ও হয়তো তোর চোখের ভুল, না হয় সত্যি এমন কিছু একটা ঘটেছে। তবে তোর যখন কোনো ক্ষতি হয়নি, তাহলে ও নিয়ে তুই আর বেশি চিন্তা করিস না। চক্রবর্তী মশাই, আপনি বলছেন যখন, আমি তাহলে আর চিন্তা করছি না। না হলে এত রাতের বেলায় বাড়িতে বসে থাকতে ভীষণ ভয় করে। আচ্ছা, তুই যেদিন ওই বাচ্চা মেয়েটাকে দেখেছিলি সেদিন তো শনিবার ছিল, তারপরে কি আর তাকে দেখেছিস কখনো? চক্রবর্তী মশাই, ওই একদিনই তাকে দেখেছিলাম, তারপর তো দেখতে পাইনি। গদাধর সত্যিই শুধু সেই শনিবার তাকে দেখতে পেয়েছিল, তারপর কিন্তু আর একদিনও তাকে দেখতে পায়নি। প্রতিদিন রাতে ঘুমানোর সময় মনে হয়েছিল বাড়ির বাইরে বোধহয় কেউ এসে পড়েছে, কেউ বোধহয় বাড়ির ওপর নজর রেখে চলেছে, কিংবা ভাঙাচোরা দেওয়ালের ফুটো ফাটা দিয়ে দেখছে। কিন্তু পরে বুঝতে পেরেছে আসলে সবটাই তার মনের ভয়। তবে আজ আবার সেই শনিবারের রাত। গদাধর মনে মনে ভাবল, আগের শনিবার রাতে সেই মেয়েটাকে বাড়ির দাওয়ার কাছে বসে মরার মাথা খেতে দেখেছে। আজও কি সে আসবে? কিন্তু সে তার কাছে আসবেই বা কেন? তার সাথে তো গদাধরের কোনো সম্পর্ক নেই। গদাধর কখনো কারোর তেমন কোনো ক্ষতি করেনি। তাহলে মেয়েটা তাকে দেখা দিচ্ছে কেন? কোনো প্রশ্নের উত্তর পায় না গদাধর। মাথার মধ্যে হাজারটা চিন্তা একসাথে ঘুরতে ঘুরতে কখন যেন তার চোখ বুজে এসেছিল। যখন চোখ খুলল তখন বাইরে থেকে ভেসে এলো একটা মেয়েলি গলায় হাসির শব্দ, যেন মেয়েলি গলায় কেউ দরজার বাইরে থেকে বলছে, গদাধর, গদাধর, বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাইরে। গদাধর কিন্তু এবার বেশ ভয় পেয়ে গেল। একটা বাচ্চা মেয়েলি গলা সে শুনতে পেয়েছে। সেদিন রাতে যে বাচ্চা মেয়েটার হাসির শব্দ শুনতে পেয়েছিল, এটা যে সেই বাচ্চা মেয়েটার গলা, সেটা বুঝতে কোনো ভুল হয় না গদাধরের। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সে ঘর থেকেই বলল, না মা, আমি যাব না, যাব না, আমি বাইরে যাব না। তুই চলে যা, চলে যা, তুই চলে যা এখান থেকে। কে তুই? চলে যা। কেন ভুলে যাচ্ছিস আমায়? বাচ্চা মেয়েটার গলায় কথাটা শুনতে পাওয়ার সাথে সাথেই হঠাৎ করে একটা ব্যাপার ঘটে গেল। বাচ্চা মেয়েটার গলাটা কেমন যেন বদলে গেল এবার একটা চেনা গলায়। সে শুনতে পেল যেন তার চেনা কেউ বলে চলেছে, ভুলে গেলি আমায় গদাধর?
এবার গলাটা চিনতে কোনো অসুবিধে হলো না গদাধরের। তার গলা সে চিনতে পেরেছে। এটা হাড়ু ছাড়া আর কেউ হতে পারে না। হারু, হারু, তুই কি করে এলি? তুই তো কি ভেবেছিলি আমি মরে গেছি বলে তুই বেঁচে যাবি? তুই বেঁচে যাবি ভেবেছিলি? এত সোজা নয় গদাধর, এত সোজা নয়। আমি আজ তোকে মারবো বলে এসেছি। তারপর তোর মাথাটা তোর ধর থেকে আলাদা করে তোর মাথাটা কামড়ে কামড়ে খাবো। গদাধর ঘরের ভেতরে বসে কেমন ঠক ঠক করে কাঁপতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চলে যা, চলে যা, চলে যা, তোরা এখান থেকে চলে যা। আমি মারিনি, আমি তোকে মারিনি, চলে যা এখান থেকে। তাহলে কে মেরেছে আমায়? কে মেরেছে সেদিন রাতে? সেদিন রাতে দিঘির পাড় থেকে আসার সময় ধাক্কা দিয়ে জলের মধ্যে আমায় কে ফেলে দিয়েছিল? তুই কি ভেবেছিলি নেশা করে রয়েছি বলে আমি কিছু বুঝতে পারিনি? তোকে মারবো বলে আমি আবার ফিরে এসেছি। গদাধরের ভয় আরও বাড়তে লাগলো। তার মনে হলো দরজার ভাঙা ছিদ্রটা দিয়ে একটা চোখ যেন তাকে দেখে চলেছে। বাইরে থেকে সেই অদ্ভুত একটা পচা গন্ধ আগের মতো ভেসে আসছে। তার সাথে মাঝে মাঝে সেই কর্মর শব্দটা, যেন মনে হচ্ছে সেই বাচ্চা মেয়েটা আগের দিনের মতো কর্মর করে একটা মাথা খেয়ে চলেছে। গদাধরের ভয়টা পা থেকে বুক পর্যন্ত উঠে এসেছিল। গলাটা বাকি ছিল, কিন্তু এবার যেটা হতে শুরু করলো তাতে গদাধর প্রায় পুরোটাই ভয়ে ডুবে গেল। দরজার ওপর পর পর ধাক্কা পড়তে লাগলো, আর তার সাথে মেয়েলি গলায় পড়ছিল। কোনো কথা নেই, মাঝে মাঝে শোনা যাচ্ছে হারুর গলার হাসি, আবার মাঝে মাঝে শোনা যাচ্ছে একটা বাচ্চা মেয়ের হাসি। গদাধর কম্বলটা মাথার ওপর জড়িয়ে চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, না 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 না, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছুটি করিনি, আমি করিনি, আমায় ছেড়ে দে, ছেড়ে দে আমায়। এক সময় গদাধর বুঝতে পারল তার ঘরের দরজাটা ভেঙে পড়েছে, আর ভেতরে একটা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দিচ্ছে গদাধরের শরীরটাকে। গদাধর কম্বলটা খুলতেই দেখতে পেল বিছানার অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে সেই বাচ্চা মেয়েটা। আধো অন্ধকারেও তার হাতে ধরে রাখা মরার মাথাটা দেখা যাচ্ছে। মরা মাথাটা এবার সে ছুঁড়ে দিল গদাধরের গায়ের ওপর। একটা ঠান্ডা তরল কিছু এসে লাগলো তার হাতের কাছে। ভয়ে ঘৃণায় শিউরে উঠল গদাধর। ঠিক সেই মুহূর্তে গদাধর দেখতে পেল দরজার কাছে একটা কেউ যেন এসে দাঁড়িয়েছে। তার সাথে সাথেই সেই বাচ্চা মেয়েটা পেছনের দিকে ঘুরল, আর পেছন থেকে কেউ গুরু গম্ভীর গলায় বলে উঠল, তোর যদি ক্ষমতা থাকে তাহলে ওর ক্ষতি করে দেখা। এখনই থেমে যা বলছি। কেন থামবো? কেন? তোরে ভয় পাই নাকি? হ্যাঁ, এই দেখ। বলেই সেই বাচ্চা মেয়েটা তার একটা হাত তুলে এগিয়ে দিল গদাধরের দিকে। পেছনে দরজার কাছে এসে দাঁড়ানো লোকটা বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ে একটা তরল পদার্থ ছুঁড়ে দিল বাচ্চা মেয়েটার গায়ে। এবার হারুর গলা থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে আসতে লাগলো। ওরে বাবারে, মরে গেলাম, সারা গা জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোকে আমি মারতে পারি, আবার আমি বাঁচাতেও পারি। এখন যদি তুই তোর দুর্বুদ্ধি ছাড়িস তাহলে তোকে আমি বাঁচাবো। কিন্তু ও যে আমায় মেরেছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও তোকে মেরেছে কি মারেনি তা আমি জানি না, কিন্তু আমি থাকতে ওর কোনো ক্ষতি তোকে আমি করতে দেব না। তোকে আমি এখানেই বেঁধে রাখবো। ওঝা বিড়বিড় করে আরও কি একটা মন্ত্র পড়ে একটা গুঁড়ো মতো কিছু ছুঁড়ে দিল বাচ্চা মেয়েটার গায়ে। আবার সে চিৎকার করে উঠলে এবার মেয়েলি গলায় কান্নার শব্দ, আর তার সাথে একটা বাচ্চা মেয়ে যেন চিৎকার করে বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বাবা, বাবা তুমি কোথায়?
কথাটা শুনে বাইরে থেকে এবার আরও দুটো ছায়ামূর্তি ঘরের ভেতরে এসে ঢুকল, নবীন চক্রবর্তী আর মধুকর। মধুকর কাঁপা কাঁপা গলায় বলল, চক্রবর্তী মশাই, আমার মেয়েটা মরে যাবে? কিচ্ছু হবে না ওর। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু এখন তুই চুপ করে দাঁড়িয়ে থাক, ওই প্রেতকে আমি আগে তাড়াই। গদাধর বুঝতে পেরেছিল তাকে বাঁচানোর জন্য ওরা সকলে এসে পড়েছে, তাই কোনো রকমে বিছানা থেকে নেমে দৌড়ে এসে দাঁড়িয়েছিল নবীন চক্রবর্তীর পাশে। গদাধর তখনও কাঁপছিল। ঘরের মধ্যে সেই বাচ্চা মেয়েটা ততক্ষণে বসে পড়েছে। একটা গর্জন তার মুখ থেকে ভেসে আসছে শুধু। তার দিকে এগিয়ে গিয়ে কড়া গলায় ওঝা বলল, বল বল, তুই এই মেয়েটাকে ছেড়ে যাবি কি না? না, যাব না, যাব না আমি। যাবি না তাহলে এই নে। বলেই ওঝা এবার একটা লাঠি বার করলো। সেই লাঠিটা মন্ত্রপুত লাঠি। সেই লাঠি দিয়ে বাচ্চা মেয়েটির গায়ে একবার আঘাত করতে সে চিৎকার করে উঠল। একসাথে দুটো গলা শুনতে পেল ওরা সকলে, একটা হাড়ুর গলা আর একটা চাপার গলা। মধুকরের চোখ বেয়ে জল নামতে লাগলো। সে এগিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু নবীন চক্রবর্তী তাকে আটকে ধরে রইল। বেশ কিছুক্ষণ মার খেয়ে হাড়ু একসময় বলল, বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তোরা আজ একটা অপরাধীকে বাঁচালি। ও আমায় দিঘির জলে ফেলে দিয়েছিল। ওঝা গদাধরের দিকে তাকালো, তারপর বলল, সত্যি করে বল, তুই ওকে দিঘির জলে ধাক্কা দিয়ে মেরে দিয়েছিলি? গদাধর এতক্ষণ ধরে সব দেখে চলেছিল। সেই সুযোগ পেয়ে সে বলল, না না না, আমি ধাক্কা দিইনি। সেদিন বৃষ্টি হয়েছিল, পথটা এমনিতেই পেছল ছিল। নেশা করে ফেরার সময় পা পিছলে দিঘির জলে গিয়ে পড়েছিল। আমি ওকে তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই ঝড় বৃষ্টির মধ্যে দিঘির গভীর জল থেকে ওকে তুলতে পারিনি। আমি বাড়ি ফিরে এসে ও কথা কাউকে কইনি, যদি সবাই আমাকে দোষী ভাবে। মিথ্যে কথা, তুই আমায় খুন করেছিস। তোকে আমি মারবই। আমার মনে হয় না ও মিথ্যে কথা বলছে। আর তুই কি ওকে দেখেছিস ধাক্কা মেরে ফেলে দিতে? হাড়ু এবার কোনো কথা বলল না। ওঝা আর একটা তরল পদার্থ তার গায়ে ছিটিয়ে দিতেই হাড়ু আবার চিৎকার করে উঠল। ওঝা বলল, এক্ষুনি তুই চলে যা এখান থেকে। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর শাস্তিও হবে। তুই যা, না হলে কিন্তু তোকে আমি বন্দি করে রাখবো। চলে যাচ্ছি, কিন্তু অন্যায়ের শাস্তি পেতেই হবে ওকে। একটা ঝড়ো হাওয়া ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। ধপ করে চাপা ঘরের মেঝের ওপর পড়ে গেল। মধুকর একটা চিৎকার করে এগিয়ে গিয়ে চাপাকে কোলে তুলে ধরল। ওঝা বলল, ওকে নিয়ে গিয়ে বিশ্রাম করা। একটা দিন সময় লাগবে, তারপর সমস্তটাই ঠিক হয়ে যাবে। কি হয়েছিল তার কোনো কথা ওকে বলার প্রয়োজন নেই, তাতেও ভয় পাবে। আর চক্রবর্তী মশাই, আমার কাজ শেষ, তাহলে এবার আমি চলি। কাল একটা তাবিজ পাঠিয়ে দেব, সেটা গদাধরকে হাতে পড়ে থাকতে বলবেন, তাহলেই আর কোনো বিপদ হবে না। নবীন চক্রবর্তী হাসি মুখে ওঝাকে বিদায় দিল। সেই রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ল গদাধর। নবীন চক্রবর্তীর পায়ের ওপর পড়ে বলল, আপনি না থাকলে আজ হাড়ুর প্রেত আমায় মেরেই ফেলতো। তারপর আমার মাথাটা ছিঁড়ে ওভাবে কামড়ে কামড়ে খেত চক্রবর্তী মশাই। গদাধরের কথায় চক্রবর্তী মশাই হেসে উঠলেন। তারপর বললেন, ওরে, তুই যদি অন্যায় না করে থাকিস তাহলে তোর কোনো শাস্তি হবে না, চিন্তা নেই। বুঝলি, তুই এখন ঘুমা, গোটা রাতটা তো এখনো পড়ে আছে। একটু বিশ্রাম কর, তারপর কাল সকালে সমস্তটা দেখা যাবে। ও হে মধুকর, চলো চলো, তোমাকেও তো আবার এতটা ফিরতে হবে। পথে হাঁটতে হাঁটতে কি একটা মনে হতেই নবীন চক্রবর্তী বলে উঠলেন, আচ্ছা মধুকর, এই আমায় একটা কথা বলো তো, তোমার মেয়ে হঠাৎ করে মরার মাথা খেতে শুরু করলো কেন?
মধুকর এ কথার উত্তর দিতে পারল না। চাপা তখন তার কোলে ঘুমিয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে নবীন চক্রবর্তী তার বাড়িতে ঢুকে গেলেন। মধুকর হাঁটতে হাঁটতে এগিয়ে গেল শ্মশানের দিকে। পথে একসময় চাপা চোখ খুলে তাকালো অন্ধকারের মধ্যে। আর কিছু দেখা না গেলেও তার দুটো চোখ সাদা ঘোলাটে হয়ে রয়েছে তা বোঝা যায়। তার মুখে একটা অদ্ভুত হাসিও দেখা গেল। তবে একটু পরেই তার মুখের চেহারাটা বদলে যেতে লাগলো। সেই শান্ত মায়াময় চাপার মুখ ফুটে উঠল হাসিতে। সে মধুকরের গলাটা আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন মনে হলো দুটো হাতের জোরে গলাটা চেপে ধরতে লাগলো। মধুকর কিছুই বুঝতে পারল না। সে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এগিয়ে গেল। তখন ওদিকে গঙ্গাধর কিন্তু নতুন একটা বিষয় চিন্তা করতে শুরু করেছে। এত সহজে সে বেঁচে গেল। সবাই বিশ্বাস করে নিল যে সে হারুকে খুন করেনি। কিন্তু হারু যদি আবার ফিরে আসে? বিছানায় শুয়ে শুয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে গদাধর সিদ্ধান্ত নিল কাল সকালে উঠেই গ্রাম ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে হবে। হারুর হাত থেকে দূরে কোথাও পালিয়ে যেতে হবে।